গণঅভ্যুত্থান পরবর্তী আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। আমরা মনে করি যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সংসদ হবে পলিসি ডিবেটের জায়গা, সংসদ হবে গঠনমূলক রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠনের জায়গা। বিগত দিনগুলোতে যে রাজনৈতিক বিভাজন এবং বিদ্বেষ চলেছে, আমি মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এখনকার বাংলাদেশে আমরা যারা আছি সেখানে প্রকৃত অর্থে সরকারি দল বলি, বিরোধী দল বলি, আমাদের মৌলিক চিন্তা এবং দর্শনের জায়গা অনেকখানি কাছাকাছি। কাজে এখানে অযথা কতগুলো রাজনৈতিক বিভাজন বিদ্বেষ জিয়ে রেখে সংঘাত সহিংসতার রাজনীতি বাংলাদেশকে আর ফিরতে দেওয়া যাবে না। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নতুন একটা সরকার গঠিত হয়েছে। সরকার গঠন হওয়ার পরেই দেখেছেন আপনারা আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এই যুদ্ধ ইরান ইসরায়েলের মধ্যে হলেও বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জ্বালানি বিভিন্ন ক্ষেত্রে এর একটা প্রভাব আছে। কাজে এই নতুন সরকারের জন্য এই চ্যালেঞ্জ সহ মানুষের যে প্রত্যাশা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, আগামী 16 তারিখ খাল খনন হচ্ছে, আরও যে সমস্ত কমিটমেন্টগুলো মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, ইমাম মসজিদদের বেতন হয়তো পাইলট প্রকল্প হিসেবে অল্প কিছু পরিসরে শুরু হয়েছে, বাট ইন দ্য লং টার্ম এটা সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন হবে। এবং আমরা সরকার আছি বিধায় প্রধানমন্ত্রীর প্রশংসা সেটি না, এটি বাস্তবসম্মত। আমরা যেগুলো চিন্তা করছি কিংবা প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে কমিটমেন্টগুলো দিয়েছে, এটা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসার জন্য কিংবা ভোট পাওয়ার অঙ্গীকার নয়। প্রকৃত অর্থে বাংলাদেশকে তিনি সেই জায়গায় নিয়ে যেতে চান এবং বাংলাদেশে এরকমের চিন্তাশীল নেতা এবং বাস্তবমুখী নেতা আমরা জিয়াউর রহমানকে পেয়েছি। এখন জিয়াউর রহমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা সেই দর্শন, সেই কর্মস্পৃহায় আমরা তার উদ্দীপনা দেখতে পাই। সকাল 9টায় সরকারি অফিসার কিংবা কর্মচারীরা যাওয়ার আগে তিনি সচিবালয়ে চলে যান এবং তার সময়সূচি অনুযায়ী আপনার বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন কমিটির সাথে নিয়মিত মিটিং, ব্রিফিং, এবং আমরা যখন বলি যে আমাদের এই স্বপ্ন দেখা দরকার, তিনি পরিষ্কারভাবে বলেন, ভাই আমি তো এখন স্বপ্নের মধ্যে নাই, আমি এখন বাস্তবায়নের পথে আছি। তো আশা করি যে আমরা সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ যদি আমরা সরকারকে সহযোগিতা করি, তারেক রহমানের নেতৃত্বে বেশি দূর প্রয়োজন হবে না, বেশি দিন প্রয়োজন হবে না। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ট্র্যাকে তুলতে পারবো। সেই লক্ষ্যে আমি মনে করি এখন যেহেতু আমরা বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি, সবাই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছিলাম। কাজে এই সরকার কারো প্রতিপক্ষ নয়, এই সরকার আমাদের সকলের সরকার। এই সরকারকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের পুনর্গঠনের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমাদেরকে সফল করতে হবে। যেমনিভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গত 1.5 বছরে সহযোগিতা করেছি, ঠিক একইভাবে বর্তমানেও এই সরকারকে সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের রাজনৈতিক মত পথের ভিন্নতা আছে, আমাদের বিভিন্ন বিষয়ে ভিন্ন মত আছে, সেটা থাকবে, সেটা নিয়ে আলাপ আলোচনা হবে, ডিবেট হবে। ঠিক রাজনৈতিকভাবে আমাদের এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম, ডিবেট হবে, তর্ক হবে, কিন্তু দিন শেষে দেশের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে, বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নে আমাদেরকে একটি জায়গায় আসতেই হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি, হয়তো যুদ্ধ দীর্ঘায়িত হবে না, যুদ্ধ সমাপ্তির পথে যে কোনো সময় যেতে পারে, বা যুদ্ধ যাই হোক না কেন, এটির উপরে তো আসলে আমাদের কোনো হাত নাই এবং আমাদের কোনো নিয়ন্ত্রণও নাই। কাজে এটা আমাদের দেখতে হবে আসলে পরিস্থিতিতে কি হচ্ছে। তবে আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন, ইনকেস যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে আমাদের শ্রমিকরা যদি দেশে ফেরে, তাদের কর্মসংস্থান কিংবা তাদের ক্ষতিপূরণ কিংবা কল্যাণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করছে। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে সমস্ত ফ্লাইটগুলো বাতিল হয়েছিল, বাংলাদেশ বিমান এবং বেসরকারি
আপনার যারা এয়ার টিকিট এজেন্সিগুলো রয়েছেন, এয়ারলাইন্স রয়েছেন, তাদের সাথে সমন্বয় করে পরিবর্তিত টিকিট যেন আমাদের যাদের টিকিট বাতিল হয়েছে আমাদের নাগরিকরা সেই সুবিধাটা যেন পান, আমরা সেটি নিশ্চিত করেছি। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা শেষ হওয়ার দ্বারপ্রান্তে, আমাদের সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশের যে ঢাকাস্থ দূতাবাস তাদেরকে অনুরোধ করা হয়েছে যে ভিসার মেয়াদটা যেন বাড়ানো হয়, এবং এটি যেহেতু একটি অস্বাভাবিক পরিস্থিতি, আশা করি সকল দেশে সেটি কনসিডার করবে। ঢাকাস্থ দূতাবাসের পাশাপাশি আমাদের দূতাবাস ওই সমস্ত দেশে যারা রয়েছে তাদের মাধ্যমেও মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই আপনার বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, কাতারের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীরও ফোন আলাপ হয়েছে। আমাদের যে কয়েকজন শ্রমিক মারা গেছে তার প্রতি তারা সংহতি জ্ঞাপন করেছেন। আশা করি মিডল ইস্টের পরিস্থিতি যখনই স্বাভাবিক হোক তাতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। যেটুকু সমস্যা হবে সেইটা আমরা ধরে নিয়ে পূর্ব প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে আমাদের শ্রমবাজার মধ্যপ্রাচ্য থেকেও আমরা এখন ইউরোপ, জার্মানি, জাপান, কোরিয়া এই সমস্ত দেশগুলোতে আমরা কিভাবে আমাদের শ্রমবাজার ওপেন করতে পারি, আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেই বিষয়টি নিয়ে কাজ করছি। যেটা দেশের অর্থনীতির পাইপলাইন রেমিটেন্স বলা হয়, সেই রেমিটেন্স কিন্তু এই মন্ত্রণালয়ের কর্মসংস্থানের মাধ্যমে হয়ে থাকে। কাজেই মানুষের একেবারেই প্রত্যক্ষভাবে কাজ করার সুযোগ আছে, আমাদের সেই মেন্টালিটি আছে। আমাদেরকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে।